আপনি ভয় পাচ্ছেন আপা? ভয় পাবেন না। এসব গুন্ডাদের শায়েস্তা করা আমাদের কাছে চুটকি বাজারের মতন। অসভ্যতা আমি করতে চাই। দিবা বেকায়দায় পড়ল। পরিস্থিতি স্বাভাবিক করতে মিহি স্বরে বলল। উনি আমার পরিচিত। পুলিশটা বিড়বিড় করে বলল। মেয়ে মানুষ হলো নাটকে সেরা রে, সেরা। এদিকে জিদানের ঠোঁটের কোণে বিজয়ীর এক চিলতে হাসি ফুটে উঠল। দিবা এবারে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। অবশ্য জিদান বাঁধন ঢিলে করেছিল। ওদিকে গাড়ির দরজা খুলতে খুলতে দৃশ্যটা দেখে আরেকজনের বুক ভার হয়ে আসে। কানে বাজছে, উনি আমার পরিচিত। এই বাক্যেই ওর এতক্ষণ ধরে আঁকড়ে ধরা সব যুক্তি, সব ভরসা, সব লড়াইয়ের প্রস্তুতি বালুর মতো ঝরে পড়ল। টিকটিক করে ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁয়েছে। এলোমেলো একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল জারার। সাথে গলার ব্যথাটা ক্রমশ তীব্র হতে থাকে। এই হয়েছে এক সমস্যা। 12 মাসে 13 মাসই গলার ব্যথায় কাবু হয় মেয়েটা। ঔষধপথ্য খেয়েও নিয়ন্ত্রণে রাখা মুশকিল আজকাল। নিজের করা অনিয়ম আর নিষেধ সত্ত্বেও ঠান্ডা খেয়ে গলা ব্যথাকে নেমন্তন্ন করলে ঔষধের আর কি বা দোষ। ঢোক গিলতেই আঁকাবাঁকা ব্যথা চেপে বসলো। মনে হলো যদি এক মগ গরম কফি পাওয়া যেত তবে হয়তো একটু আরাম মিলত। কিন্তু এই মাঝরাত্রিরে কফি কে বানাবে? বুয়াদের ডাকলে আম্মা জেনে যাবে, আর জানলেই শুরু হবে বকাঝকা। ঠান্ডা খাওয়া একদম হারাম করে দেবে। এই ভেবে যারা নিজেই যায় কফি বানাতে, কফির কাও বানাতে পূর্বে বলে মনে হয় না। তবে স্মার্টফোন যার হাতে আছে, দুনিয়ার সকল কিছু সম্পর্কে একটা ধারণা পাওয়া ব্যাপার নাকি। এইভাবে গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামে সে। সিঁড়ির পাশে শেষ ধাপে পা রাখতেই ভূত দেখার মতো চমকায় যারা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক তাই হলো যেন। নরম মৃদু আলো জ্বলছে লিভিং রুমে। সেই আলোয় স্পষ্ট হয় এক হাত কপালে চেপে একটা ছায়া মূর্তি বসে। জারার পরনে নাইট স্যুট, রিবন দিয়ে চুলগুলো ঝুঁটি বাঁধা, কাঁধের উপর দিয়ে সামনে থাকা চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দিল, অন্য হাতে সিঁড়ির রেলিং চেপে ধরে উল্টো ঘোরার সিদ্ধান্ত নেয়। আম্মার সামনে পড়লেই জেরার মুখে পড়তে হবে। সবার আম্মা অসুখ হলে আদর করে, আর জারার মনে হয় তার আম্মা অসুখ হলে তাকেও দোষারোপ করে। অসুখ কেন হলো, অনিয়ম করেছ, আরো হেন তেন বলে। যারা সন্তর্পণে উল্টো ঘুরবে তক্ষুনি জলদ গম্ভীর স্বরটা কানে আসলো। যারা ঘুমাও নিয়ে তো রাতে? জারার পিলে ছ্যাত করে উঠল। মিনমিন করে মিথ্যে বলার চেষ্টা করলো। পানি পানি পিপাসা পেয়েছিল, পানি খেতে আসলাম আম্মা। রুমে ওয়াটার বোতলে পানি নেই? তোমার রুমের বোতলে পানি বদলেই নতুন পানি রাখার দায়িত্ব থাকে চাপার, সে রাখেনি। দাঁড়াও, তাকে ডাকছি। তড়ি ঘরে বলে উঠল যারা। আম্মা, ডাকার দরকার নেই, রুমে পানি আছে তো। আসলে আমার হঠাৎ একটু কফি খেতেও ইচ্ছে হচ্ছে। এত রাতে কফি খেলে ঘুম আসবে? হঠাৎ ঘুম ভেঙে। কথা বলার সময় কপাল কুঁচকে আসছিল জারার। গলার ব্যথার দরুন ঘাড় কিঞ্চিত কাত করে ফেলছে বারে বারে। জুবাইদা শুধালেন। আবার গলার পেইন বেড়েছে? সবেগে দুপাশে মাথা নেড়ে মিথ্যে বলল যারা। না না আম্মা, বাতরাতা নেই তো, আমি ফাইন আছি, শুধু। ঠান্ডা গলায় থামিয়ে দিলেন জুবাইদা। আমি তোমার মা যারা, ভুলে যেও না তুমি আমার মেয়ে। তোমাকে পড়তে আমার 1 সেকেন্ডও লাগে না, তাই মায়ের সামনে আর মিথ্যা বলার চেষ্টা করবে না প্লিজ। আর এবার থেকে সিরিয়াস হবে, ঠান্ডা জিনিস ছুঁয়েও দেখবে না। যারা তোতা পাখির মতন মুখ করে বলে উঠল। জি আম্মা, একদম ঠান্ডা খাবো না। জুবাইদা রান্নাঘরে গেলেন। যারা পিছু পিছু। কেটলি বসালেন জুবাইদা। পানি হালকা গরম হলে এক গ্লাসে ঢেলে তাতে একটু লবণ মিশিয়ে জারাকে দিয়ে আদেশের সুরে বললেন, এটা দিয়ে গার্গল করো। যারা চুপচাপ তা করতে থাকে। তারপর দেখলো জুবাইদা নিজেই কফি বানাচ্ছেন। একটু অবাক হয়ে বলল, তুমি কফি বানিয়ে দিচ্ছ আম্মা? জুবাইদা কোনো উত্তর দিলেন না, শুধু নীরবে কাজ করে গেলেন। যারা ছোট্ট মনে এই প্রথম মনে হলো আম্মাকে বাইরে থেকে যতটা কঠোর চিত্তের দেখা যায়, আম্মা অতটাও কঠিন ইস্পাতের নন। আম্মা একটু শাসনে রাখেন, নিয়মের মধ্যে থাকতে বাধ্য করেন। আসলে সেটা তো ভালোর জন্যই। যারা কফির মগ হাতে নিয়ে আলতো করে ঠোঁট ছোয়ালো, উল্লাসে বলল,
এর আগে কবে তোমার হাতের কফি খেয়েছি মনে করতে পারছি না মা, তবে তোমার হাতের কফি কিন্তু সেরা। খুশিতে আহ্লাদে অকস্মাৎ মাকে জড়িয়ে ধরল। চনমনে কণ্ঠে বলল পুনরায়, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ইউনিভার্স। মেয়ের পিঠে হাত রেখে শুধু বললেন, রুমে গিয়ে এসি অফ করে দিবে, গায়ে চাদর টেনে শোবে। আমি চেক করব কিন্তু, হ্যাঁ? তাই মনে থাকে যেন কথাটা। মাথা নেড়ে ঠিক আছে বোঝালো যারা। কফির মগে ছোট ছোট চুমুক দিতে দিতে কফির করিডোর দিয়ে হাঁটছিল যারা। একটু আগেই মেজো খালামণিকে কি সব ফুসুর ফুসুর করতে শুনলো। কিছু একটা হয়েছে, কি হয়েছে একটু শুনবে বলে ভায়ার আসার অপেক্ষায় থাকে। এর মধ্যে আধো অন্ধকারে দেয়ালে লম্বা একটা ছায়া দেখতেই চমকে উঠল যারা। যারা যতটুকু চমকায় তার থেকে 4 গুণ বেশি চমকানোর নাটক করে বলে উঠল অভি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভূত পেতনি 500 গজ দূরে সরিস। বলেই ঠোঁট গোল করে ফু দিল। যারা চোখ মুখে বাতাসের ঝাপটা এসে লাগতেই বাম হাতটা মুখের উপর মেলে ধরল। পরপর খেকিয়ে উঠল। অভি ভাইয়া থামো বলছি, থামো, নাহলে তোমায় আমিও দেখে নিব কিন্তু। অভি নিজের বুকে থুতু ছিটানোর অভিনয় করে বলল, তো তোকে পেতনি ভেবে এখনই বয়ে অ্যাটাক ফ্যাটাক হয়ে যাচ্ছিল। যারা নাক ফুলিয়ে আচমকা এক দলা থুতু অভির দিকে ছুঁড়ে বলল, থু, শয়তান ফাজিল, তোমার ভয় পাওয়া দেখাচ্ছি আমি। এক লাফে 2 কদম সরায় গায়ের উপর থুতু পড়তে পড়তে বেঁচে যায় অভি। ঠিক পায়ের সামনে মেঝেতে পড়ল। অভি ভ্রু কুচকে বলল, এই মাঝরাতে অন্ধকারে উইচের মতো গড়লে আমার মতো মাসুম বাচ্চা ভয় পাবে না বল? আমি জানি মিছে মিছে ভয় পাওয়ার ওভার অ্যাক্টিং করছো তুমি, এজন্যই এখনই সরি। কথা টান দিয়ে দিয়ে অভি শুধালো, বাই দ্য ওয়ে, এই সময় ঘুম বাদ দিয়ে একা একা এখানে কি করছিস শুনি? বলতে ইচ্ছুক নই আমি। এক হাত কোমরে রেখে দাঁত বের করে হেসে বলল অভি, ওহো, ভুল বললাম তো। তুই কেন একা হবে? তোর সাথে 2 খাদের ফেরেস্তা সহ শয়তানও লেপ্টে আছে। তা তোর শয়তান বুঝি রাত দুপুরে মানুষকে ভয় দেখিয়ে অ্যাটাক ফ্যাটাক করিয়ে মারার বুদ্ধি দিয়েছে? যারা ত্যক্ত বিরক্ত মুখাবয়বে বলল, আজে বাজে বকবকানি বাদ দাও। কি একটা এলোমেলো স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, কোনোদিনই ভাবানি কিছু নেই, হঠাৎ দেখি ভবিষ্যৎ শ্বশুরের ছেলে বাপ্পারাজ হয়ে কোনো এক মেয়ের পিছু ঘুরছে। যারা গড়গড় করে বলে ফেলে। অভি কৌতূহলী হয়ে শুধালো, তারপরে কি, বেচারা বাপ্পারাজের ঝাপসার মুখটা স্পষ্ট হওয়ার আগেই থুম করে ঘুমতে ভেঙে গেল। জানো আমার কি ইচ্ছে হচ্ছে? কি? ইচ্ছে হচ্ছিলেও স্পষ্ট মুখটা দেখতে। বিয়ের পর স্বপ্নে দেখা সেই মুখটার সাথে মিলালে সেখানে কবর কাটাকাটি করতাম। অভি গুরুতর ভঙ্গিতে মাথা নাড়ল, বলল, শোন যারা, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে তখনকার অর্ধেক দেখার স্বপ্নটা শেষ কর। তাহলে এবারে ঝাপসা মুখটা। আকস্মিক পায়ের উপর উষ্ণ তরল পড়তেই অভি আর্তনাদ করে উঠল। উবু হয়ে পাটা এক হাতে ধরে বলল, ও মা গো, পাটা জ্বলছে গেল। যারা নাক মুখ ফুলিয়ে বলল, আমাকে তোমার বাচ্চা মেয়ে মনে হয়? যা বলবে তাই বিশ্বাস করব? ঘুমের মধ্যকার আনকমপ্লিট স্বপ্ন কখনো পরবর্তী ঘুম কমপ্লিট করা যায়? কফি ফেললির জন্য তোকে আর সুখবরটা দেব না। কে সুখবর? জিদানকে নিয়ে। যদিও আগ্রহ ছিল না, জিদানের বিষয় শুনে আগ্রহটা মুহূর্তেই আকাশচুম্বী হলো। তাই অনুযোগের সুরে বলল যারা, বলো না প্লিজ। আগে কান ধরে 50 বার উঠবস কর, তারপর। যারা মুখটা নিরীহ বানিয়ে বলল, 50 বার বেশি হয়ে যায় না? আচ্ছা, একটু মার্সি করো। এই যে 5-এর পাশ থেকে শূন্যটা কেটে দিলে যতবার হয় ততবার উঠবস করছি, ওকে? বলেই কানে হাত দেয় যারা। অভি বলল, জিদান বিয়ে করেছে, কদিন পর ভাবে এসে তোর মতো জল্লাদ নরদকে বিদায় করবে। ও মাই গড, ব্রো বিয়ে করেছে? রিয়েলি? পরের দিন সকালবেলায় বাড়িতে এলেন দিবার মামা মামি। জেসমিন অবশ্য এক প্রকার বাধ্য হয়ে এসেছেন। কাল বাড়ি ফিরে স্বামী আর ছেলে রাগ ঝেড়েছেন। মরহুমা ফুপিকে তুলে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জাইনও মায়ের উপর নাখোশ। অসন্তুষ্ট হয়ে অনেক কিছুই বলেছে মাকে। মাকে বলেছে দিবার কাছ থেকে নিজে ক্ষমা চেয়ে নেয় যান। এদিকে আফসার সাহেব দিবার মতামত নিতে তাড়াতাড়ি এলেন। দিবার সিদ্ধান্তের উপর পদক্ষেপ নেবেন। বসার ঘরে তাদের বসিয়ে পারভিন সৌজন্যমূলক বললেন, নাস্তা করেন ভাইজান, ভাবি ভিতরে চলুন। আফসার সাহেব ভদ্রভাবেই
নাকচ করে বললেন, নাস্তা করেই এসেছি, ব্যস্ত হবেন না প্লিজ। দিবাকে ডেকে দিন একটু। পারভিন মুখে কৃত্রিম হাসি টেনে বললেন, রাতে ওদের ফিরতে ফিরতে তো রাত 1:30 বেজে যায়। রাত করে ঘুমিয়েছে দেখে এখন 9টা পেরোলেও দিবাকে ডাকিনি আর। ভাবলাম ঘুমাচ্ছে ঘুমাক, পরে খেয়ে নিবে। থেমে ভিতরের দিকে ঘাড়টা বাঁকিয়ে ডেকে উঠলেন, জান্নাত, ও জান্নাত, দিবাকে ডেকে দে তো, বলতো মামা মামি এসেছে। প্রকৃত অর্থে পুরো রাতটাই জেগে কাটিয়েছে দিবা। শেষ রাতে বিছানায় শুয়েও চোখে ঘুম নামিনি এক ফোঁটা। ফজরের আজান হলে উঠে নামাজ পড়ে আবার চুপচাপ বসে থেকেছে, নিজের সাথে নিজের লড়াই করে। দীর্ঘ ভেবেচিন্তে অবশেষে মনটা শক্ত করে দিবা। এবার আর কারো কথায় ভেসে যাবে না, নিজের সিদ্ধান্ত সে নিজেই নেবে। কে কি ভাববে এই ভাবনা থেকে নিজেকে মুক্ত করেছে সে আনমনি। বেলা ভালোই গড়িয়ে গিয়েছিল, অথচ দিবা তখনও ঘর থেকে বেরোয়নি। তাই সকাল হতেই রান্নাঘরের দিক থেকে চাচির কটু বাক্য কম কানে আসেনি। অথচ এখন অতিথিদের সামনে কি সুন্দর কথাগুলোই না বলছেন তিনি। চাচির কথা সব দিবার কানে এলো, মামামাই এসেছে এটাও টের পেয়েছে ও। চাচি কি সুন্দর সত্যের সাথে আংশিক মিথ্যে বসিয়ে বললেন, এই পৃথিবীতে যারা ভালো অভিনয় করতে পারে দিন শেষে তারাই বুঝি ভালো থাকে। অভিনয় করতে না বলেই আজ সকালের চোখে নিজেকে দোষী মনে হচ্ছে দিবার। কাল মামি কতগুলো কথা শোনালো, চাচিও থেকে থেকেই ঠেস দিয়ে কথা শোনাচ্ছেন, আবার সবার সামনে কত আদিক্ষেতা দেখিয়ে কথা বলছেন। এসব ভাবতেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরোলো দিবার। দিবা আসতেই মামার কাছে নিজেকে ভালো দেখাতে অন্ধকার মুখে হাসি টানার চেষ্টা করলেন জেসমিন। সরাসরি গিয়ে দিবার কাঁধ আগলে ধরে গলায় অপরাধ বোধ মিশিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, দিবা মা, কাল রাগের মাথায় যা বলেছি মনে রেখো না প্লিজ। আসলে ওই মুহূর্তে আপসেট হয়ে অনেক কিছুই বলে ফেলেছি, যেগুলো আমার একদম উচিত হয়নি মা। দিবা চুপচাপ, কিছুই বলতে ইচ্ছে করছে না ওর। জেসমিন দিবার মুখের দিকে তাকিয়ে বললেন এবারে, মামির উপরে এখনো রেগে আছো বুঝি? আসলে আমি তো মা, নিজের ছেলেকে তো চিনি, জানি। ছেলেটাকে ওভাবে হতাশ হতে দেখে তখন মাথা ঠিক ছিল না। রাগ অভিমান কিছুই নেই মামি, তবে একটা কথা হলো কি, মুখ থেকে বেরোনো কথা ভাঙা কাচের মতো। কাজ যেমন জোড়া লাগালো দাগ থেকে যায়, ঠিক তেমনি কথাগুলোর ধার তৈরি হওয়ার ক্ষতের দাগও মেলে না। যাই হোক, এই টপিকটা এখানে শেষ হোক। মুখ থমথমে হয়ে আসে জেসমিনের। অবশ্য মন থেকে সে এসব বলেনি, বরং স্বামী ছেলের কাছে ভালো শাস্তিই বলেছিলেন। দিবার কথায় রাগটা আর এক ধাপ বাড়ল বই কমল না। মামা গলা খাকারি দিয়ে শান্ত গলায় বললেন, দিবা মা, তুমি ছোট, তবে তুমি এতটাও ছোট নও। আমার মনে হয় তুমি যথেষ্ট বুঝদার দিবা। তারপরেও গার্ডিয়ান হিসাবে বলবো, তুমি ভয় পেও না। তোমার সাথে আমি আছি, আমরা থাকবো। জোর করে হওয়া এই বিয়েটা কোনো বিয়েই না। তুমি সিদ্ধান্ত জানাও। আমি খুব শীঘ্রই আইনিভাবে এই ঝামেলা ফেলে দেব, এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। তারপরে তোমার সাথে জাইনের দিবার কথার মাঝেই বিনম্রভাবে অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, মাফ করবেন মামা, বেয়াদবি নেবেন না। সমস্যাটা যেহেতু আমার নিজেরই তৈরি, সেহেতু এই সমস্যা থেকে বেরোনোর উপায় আমি নিজেই বের করব। আপনাদের কাছে এমনিতেই ঋণী আমি, ঋণের বোঝা বা বাড়াতে চাই না। একটা অনুরোধ থাকবে, আমার সিদ্ধান্ত আমার জীবন, এই বিষয়টা নিয়ে আর আলোচনা না করলেই ভালো হয়। এতে কাউকে অস্বস্তিতে পড়তে হবে না। এক মুহূর্ত থেমে শ্বাস ফেলে এক দমে বলল দিবা, এই সম্পর্কটা যদি নাও রাখি, সম্পর্কটা মানিয়ে নিতে না পারি, কিংবা এখনই ডিভোর্স নিল, পরবর্তীতে কোনোভাবেই জায়েন ভাইয়ের সাথে শুরু করব, এটা অসম্ভব। আশা করি আমার উত্তর পেয়েছেন। মামা আহত হলেই বিদায় নিলেন, তবে যাওয়ার আগে এও বললেন, যা ভালো বুঝো, জোর করছি না, তবে শেষবারের মতো অনুরোধ করেই বলছি, ভেবে দেখা যায় না? দিবা মাথা নিচু করে নেয়। আফসার সাহেব হতাশ শ্বাস ফেলে প্রস্থান করেন। বিকেলের দিকে ছাদে বসে ফোন টিপছে জান্নাত। পারভিন এসেছিলেন রোদে শুকোতে দেয়া জিরা আর শুকনো মরিচ তুলতে। মেয়েকে দেখে হঠাৎ শুধিয়ে উঠলেন, হ্যাঁ রে জান্নাত, তুই না কতগুলি টাকা নিয়ে গেলি তো জামা কাপড় কিনতে। কই সেসব? কত টাকা খরচ করেছিলি হিসেব দে, বাকি টাকা ফেরত দিবি। আসার পর মা বকেছে খুব, তবে সব দোষ গিয়ে পড়েছিল দিবার উপরে। মায়ের ভাষ্যমতে
অমন ডাকাত প্রেমিক থাকলে তো অন্যদের কিডন্যাপ হতেই হবে। চাচাকেও গুন্ডা তুলে নিয়ে যাবে। মায়ের ভয়ে সাহস হয়নি জান্নাতের বলা। সে নিজেই ওদেরকে সাহায্য করেছিল। অবশ্য তারই বা দোষ কতটুকু? অভি শুধু দিবাকে আনতে পর্যন্ত বলেছিল। জিদান দিবার একটা সাক্ষাৎ করাতে, কিন্তু ওরা যে আগে থেকে এত কিছু পরিকল্পনা করে রেখেছিল তা কি আর জান্নাতের ওইটুকু মাথাতে ধরেছিল? জান্নাতের মনটা একটু খারাপই আছে, তার জন্য দিবাকে কথা শুনতে হলো। দিবা মুখে কুলুপ এঁটে আছে যেন। ও চাইলেই জান্নাতের কৃতির কথা বলতে পারত, তবে ও বলেনি চাচিকে। মায়ের কথার উত্তরে বলল জান্নাত, পছন্দের সব কিনতে কিনতে সব টাকা ফুরিয়ে ফেলেছি মা। একটা কুর্তি পছন্দ হয়েছিল, 1200 টাকা দাম, 500 ছিল, বাকি 700 দেবা দিয়েছিল। আর জামা কাপড় দেবার মেসেই আছে। কাল রাতে কিভাবে আসলাম তা তো জানোই। সব টাকা ফুরিয়ে ফেলেছিস মানে? কতগুলো টাকা নিয়েছিলি? হুঁশ আছে তোর? 13,000 টাকা নিয়ে গিয়েছিলি। বড় মলের চাকচিক্য ঝিলমিল পরিবেশে গিয়ে জান্নাতের চক্ষু চড়ক গাছ। ইচ্ছে করছিল সবই কিনে নিতে। কুয়ার ব্যাঙ সাগরে পড়লে যেমন লাফায়, সেদিন তার অবস্থাও হয়েছিল তেমন। একসাথে বেশ কটা ড্রেস নেয়। একটা চুড়িদার কিনেছে 5,000 দিয়ে। যদিও ইচ্ছে হচ্ছিল আরও নিতে, তবে ওই যে টাকার কাছে মনটা থিতু হয়। জান্নাত বিরক্ত হয়ে বলে, ও মা, 13,000 টাকার মধ্যে আমার গোছানোর টাকাই ছিল 8,000। বাকি 5,000 তুমি দিয়েছিলে আপুর কাছ থেকে নিয়ে। আমার টাকায় যা খুশি না কিনি। তুই এখানে মাটি খুঁড়ে দেখ তো, 1 টাকা পাস কিনা? তোর টাকা কোথা থেকে পেলি? আমার ভাই বোনেরাই তো আসলে যাওয়ার সময় হাতে গুঁজে দিত, সেসবই তো। মায়ের এক প্যান পানানি কথা জান্নাতের কান ঝালাপালা হয়ে আসা জোগাড়। জান্নাতে মনে হয় ভুল করে তার জন্ম হয়েছে এমন কঞ্জুস পরিবারে। তার এমন আম্বানি মন আর রুচি নিয়ে ওর তো থাকার কথা প্রেসিডেন্টের ঘরে। জান্নাত মুখটা অসহায় বানিয়ে বলল, ও মা, থামবে তুমি? একে তো শখের ড্রেসগুলো এখনো পরে আছে সেই অদূরে, কবে হাতে পাবো এই চিন্তায় চিন্তায় আমি শুকিয়ে যাচ্ছি। তার উপর আবার শুরু হলো তোমার বকুনি। পারভিন এক মনে বকবক করে নিচে যায়। কিছুক্ষণ পর ছাদ থেকে সোজা রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানিয়ে দিবার ঘরে যায় জান্নাত। দিবা বালিশে মুখ গুজে শুয়েছিল। জান্নাত মুখটা বেজার করেই আলতো গলায় ডাকলো, দিবা, ঘুমিয়েছিস? সন্ধে হয়ে আসছে, এখনো শুয়ে থাকবি? ধর চা খা, আমি বানিয়েছি। দিবা উঠে বসলো, ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে, তারপর কাপটা হাতে নিল। জান্নাত ভেবেছিল দিবা রাগ করে কিছু বলবে, তবে দিবা ভালো মন্দ কিছুই বলল না। জান্নাত অপরাধীর সুরে বলল, মাকে বললেই পারতিস সব, কেন বললি না? আমি থামিয়ে দিয়ে বলল দিবা, বাদ দে এই প্রসঙ্গ। ঠিক আছে। বলেই 2 হাতে কাপ ধরে ঠোঁট ছোঁয়ালো জান্নাত। দিবা হঠাৎ বলে উঠল, গুন্ডাটাকে বলে দিস ঝামেলা ছাড়াই যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। অবশ্য তুই তো বিবিসি নিউজ হয়েছিস, বাড়ির সব খবরাখবর এতক্ষণে ওখানে যে চলে গেছে এই আমি নিশ্চিত। গালে চা ছিল, গলায় আটকে গেল জান্নাতের। খুক খুক করে কেশে উঠল মেয়েটা। কাশতে কাশতেই বলল, অক্টোবর মাস গিয়ে নভেম্বরের 1 তারিখ আছে। সকালে নাস্তা করতে ডাইনিংয়ে বসেছে খন্দকার পরিবার। যারা ধোয়া ওঠা ওটস নাড়তে নাড়তে আবদারের সুরে বলল, ব্রো, ভাবিকে দেখবো। বিয়ে করেছো আজ 12 দিন, এখনো ভাবির সাথে একটা বড় মেট করিয়ে দিলে না। ভাবির মুখটা এখনো অবধি দেখতে পারলাম না। বিয়ে রাতের পর আরেকটি বার আমি নিজের বউয়ের মুখ দর্শন করতে পারিনি। তোকে আর কি মিট করবো আমি? মনে মনে বললেও মুখ বলল, জিদান। ছুটকি, মন খারাপ করিস না, শীঘ্রই মিট করাবো। মুখের সামনে চামচ ধরে বলল যারা। ভাবিকে একেবারে আনছো কবে? সাবিনা বেগম ঠেস দিয়ে বলে উঠলেন, বড় ছেলে এখনো বিয়ে করেনি আর ছোট ছেলে বিয়ে সেরেছে। এই কথা যদি সোসাইটিতে ছড়ায় তাহলে আমাদেরকে কত রকম কথা শুনতে হবে জানিস? মানুষ তো আর চুপ করে থাকবে না, অনেক কানাঘুষা শুরু হবে। তাই সাদিফের বিয়েটাও দেয়া জরুরি। জুবাইদা চামচটা নামিয়ে রেখে শান্ত গলায় বললেন, ফ্যামিলি লোকের কথা যখন হজম করতে পারছি তখন সোসাইটির কথাও হজম করতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। নিজের সিদ্ধান্তে আমরা স্বচ্ছ থাকলে বাহিরে কে কি বলো ওগুলো ক্ষণস্থায়ী, কিন্তু ঘরের মানুষেরই উচিত লয়াল থাকা। সাবিনার মুখের আদল বদলে থমথমে হয়ে যায়।
জুবাইদা স্থির দৃষ্টিতে জিদানের দিকে তাকিয়ে বলেন, দিবার সাথে বোঝাপড়াটা ক্লিয়ার করে নাও জিদান। আর ভালো করে শোনো, খবরটা এখনো কিন্তু বাইরে যায়নি। তার আগে বিষয়টি কতটা সামলে উঠতে পারো দেখা যাক। জিদান মাথা নেড়ে সম্মতি দিল। খাওয়া দাওয়ার এক পর্যায়ে অভি বলল, ওই ব্যাপার কি বলতো, বিয়ে করে খালাস? আর তো আগের মতো উতলা হতে দেখছি না। রাগ ভাঙানোর জন্য তো কিছু মুছু করছিস না, কল টল দিয়েছিস কি? ফেসবুকে একটা রিলস দেখেছিলাম, সেটা এখন তোর কথার উত্তর বলতে হচ্ছে। ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ এক কথায় সব জায়গা থেকে ব্লক দিয়ে রেখেছেন ম্যাডাম। এখন ম্যাডামের রাগটা কি আমি ইউটিউবে গিয়ে ভাঙাবো নাকি? অভি ঠোঁট চেপে হাসল। জিদান পুনরায় বলল, ছায়ার থেকে তুমি যত দূরে সরবে, ছায়া ঠিক ততটাই তোমার কাছে আসবে। দেখি এই থিক্স আমার ক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হয়। অভি ভ্রু তুলে বলল ব্যঙ্গ করে, তুই তাক সেই ছায়ার দার্শনিকতায়, কিন্তু খেয়াল রাখ, এর মাঝে যদি কেউ এসে ছায়াটার মাঝখানে ঢুকে পড়ে, তাহলে কিন্তু তুই বেটা একেবারে অন্ধকারে পড়বি। আজ একবার ভার্সিটি যেতে হবে বউয়ের সাথে দেখা করতে। ম্যাডাম গতকালই এসেছে। ভার্সিটিতে যাওয়ার আগে মাসের ভাড়াটা দিতে যায় দিবা, কিন্তু ম্যাসের মালিকের থেকে শুনে ওর এই মাসের ভাড়া গতকাল কেউ একজন দিয়ে গেছে। দিবা বিনম্র স্বরে জিজ্ঞাসা করল, আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভাড়া কে দেবে? না না, ভুল কেন হবে? তুমি সামিরার হক দিবা না? চোখে চশমাটা ঠেলে শুধালেন মালিক। দিবা মাথা উপর নিচ করে বলল, জি। তাহলে ঠিক আছে, একটা ছেলে এসে তোমার ভাড়া দিয়ে গিয়েছে। দিবার কপালে খাঁজ পড়ল। এক পল ভেবে বলল, তিনি নাম কিংবা পরিচয় দিয়েছিলেন কি? নামধাম তো কিছুই বলেনি, আর আমিও ব্যস্ত ছিলাম, এত কিছু শুনিনি। দিবা আইগুই করে বলল, কে দিয়েছে বুঝতে পারছি না, আর আমার ভাড়া দেওয়ার মতন অমন কেউ আছে বলেও তো জানি না। আঙ্কেল, আপনি আমার ভাড়াটা রাখুন, কখনো উক্ত ব্যক্তির সাথে দেখা হলে টাকা ফিরিয়ে দেবেন। বয়স্ক লোকটা কিছুতেই রাজি হলেন না। না না মা, টাকা দিয়েছে, আবার আমি নিতে পারবো না, তুমি বরং রেখে দাও, দেখা হলে তাকে দিও। দিবা মনে মনে অনেক ভাবল, অতঃপর জিজ্ঞাসু কণ্ঠে ফের বলল, আঙ্কেল, কিছু মনে না করলে বলছি, উনি দেখতে কেমন ছিলেন? মানে যদি একটু বাহিক্য বর্ণনা দিতেন তাহলে চিনতে সুবিধা হতো। চোখে চশমা ছিল না মা? চশমা ছাড়া অচল আমি, সব কিছুই ঝাপসা দেখি, তবে ইয়াং ছেলে হবে মেবি। দিবার মস্তিষ্ক দুজনকে স্মরণ করালো, যদিও ভাবনার পেন্ডুলাম একজনের দিকেই বেশি ঝুলছিল। খানিক পথ হেঁটে 4 রাস্তার মোড়ে গিয়ে রিক্সা ভাড়া ঠিক করতে থাকে দিবা। একজন বেশি চাচ্ছিল বিধায় আর এক রিক্সাওয়ালাকে শুধালো, কত নিবে? একটা অফিসিয়াল কাজে এই পথ ধরেই যাচ্ছিল জাইন। সময়টা এমনভাবে হলো এক্ষুনি ওকে সিগন্যাল পড়তে হলো, আর পড়তেই নজরে আসে শুভ্র রঙের সালোয়ার স্যুট পরিহিত মেয়েটিকে। নজর সেদিকেই আটকে রইল। রাস্তার পাশের কোনো দোকান থেকে গানের কটা লাইন হালকা করে ভেসে আসছিল। গানের শব্দগুলো যেন এই মুহূর্তে জাইনের অবচেতন মনেরই কথা। যদি একটিবারও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হয়। কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে, বোঝে না। সিগনালে সবুজ বাতি জ্বলে উঠতেই পেছনের গাড়ির তীক্ষ্ণ হর্নে সম্বিত ফেরে জাইনের। একরাশ হতাশা নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে অ্যাক্সিলেটরে পা রাখল সে। স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ি চালু করলো। শেষবারের মতো এক পল অদূরে তাকিয়ে চোখ সরিয়ে নিল। গোসল সেরে আসায় চুলগুলো ভেজা থাকায় খোলা রেখেছিল দিবা। রিকশায় উঠতে গিয়ে পিঠ জুড়ে থাকা খোলা চুলের একগুচ্ছ রিকশার এক পেরেকের সঙ্গে আটকে গেল আচমকা। বসে হাত দিয়ে চুল ছাড়াতে ছাড়াতে বলল দিবা, মামা তাড়াতাড়ি চলুন, ক্লাসের সময় হয়ে আসছে। ঠিক তখনই কালো রঙের একটি গাড়ি রিকশার সামনে দিয়ে ধীর গতিতে যেতে থাকে। কানে এলো পরিচিত কণ্ঠে গাওয়া গানের কটা লাইন। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। অজান্তেই দিবা ঘাড় ঘুরিয়ে তাকালো। গাড়িটা হাতের নাগালের মধ্যেই ছিল, তবে ইতিমধ্যে একটু দূরে সরে গেছে। ভ্রু কুচকে কিছু ভাবলো। কেন যেন মনে হলো এই দৃশ্যটা অচেনা নয়। দিবার সামনে আসলেই তো উল্টোপাল্টা গানের হিড়িক পড়ে তার। দিবা আনমনে এসব ভেবে মাথা ঝাড়া দিল। এদিকে সকাল সকাল জেলা ছাত্র সংসদের অফিসে কাজ ছিল জিদানের। তার জানা এই সময় দিবা সাধারণত ভার্সিটির পথেই থাকে।
সেই আশাতেই উল্টো পথ ধরে এক পল দেখার আশায় এসেছিল সে। ভাগ্য ভালো, এক ঝলক দেখাটাও হলো। কাজল টানা চোখ আর খোলা চুলে যেদিন প্রথম তাকে দেখেছিল, সেদিনই জিদানের মনে প্রেমের ঘণ্টা বেজে উঠেছিল। আজ আবার খোলা চুলে দেখেই বুকের ভেতর কোথা থেকে যেন কিছু লাইন ভেসে এলো। গাড়ি স্টিয়ারিংয়ে হাত রেখেই গলা ঝেড়ে গাইছিল, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। জেলা ছাত্র সংসদের অফিস। টেবিল জুড়ে ছড়িয়ে আছে নোট, কর্মসূচির কাগজ, বৈঠকের খসড়া। এক হাতে তালিকা ধরে অন্য হাতে কলম দিয়ে কাজের টিক চিহ্ন দিচ্ছে জিদান। জানুয়ারিতে নির্বাচন, মায়ের নির্বাচনী প্রচারণা সামলাতে হচ্ছে। তার উপর জেলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বের চাপও কম নয়। সব মিলিয়ে সময় যেন দৌড়ে যাচ্ছে, ওর জিরানোর ফুরসত নেই। তন্মধ্যে ঘরে ঢুকলো প্রবীণ নেতা রাশেদ। ঢুকেই জিদানের পাশের চেয়ারটা টেনে বসলো। জিদান তখনও লিখতে ব্যস্ত। রাশেদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি আবার একা একা সিদ্ধান্ত নিচ্ছ জিদান? সবার আগে সব কর্মসূচি চূড়ান্ত করে ফেলেছো, এই তাড়াহুড়োটা কেন? জিদান কলম থামালো, গ্রীবা বাঁকিয়ে তাকালো রাশেদের দিকে, চোখে চোখ রেখে বলল, আমি সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, আমি কাজ এগিয়ে নিচ্ছি। সময় বসে নেই রাশিদ ভাই, অযথা টানাটানিতে সময় নষ্ট করার সুযোগও আমার নেই। কাজটা সময় মতো শেষ করাই আমার লক্ষ্য। এখানে তড়িঘড়ি করে নিজের মতো কাজ ছেড়ে নেবে, আর সেই বাঁচানোর সময়ে মায়ের নির্বাচনী প্রচারণা চালাবে, তাই তো? কথাটা ছিল ঠেস দিয়ে, ইচ্ছে করেই। জিদানের চোখে মুহূর্তেই আগুন জ্বলে উঠল। কণ্ঠে দাপট আর আত্মবিশ্বাস নিয়ে বলল, রাজনীতি মানে কাজ ফেলে রেখে সভা খেলা নয়। আমি ছাত্র সংসদের দায়িত্বকে মায়ের পরিচয়ের আড়ালে লুকাই না, আবার মায়ের লড়াইকেও আমার দায়িত্বের অজুহাতে ছোট করি না। দুই জায়গাতেই কাজ হবে, স্বচ্ছভাবে, দ্রুতভাবে। কার অনুমতি নিয়ে নিজের দায়িত্ব পালন করার অভ্যাস আমার নেই। জিদানেরই একরোখা দাপটের স্বভাবের জন্যই সহ্য হয় না রাশিদের। সিনিয়র সে, অথচ মান্য করেন। এই রাগ ক্ষোভেই তো ঠেস দিয়ে বলল। জিদান কাজে মনোনিবেশ করতে গিয়ে ফের ঘাড় ঘুরিয়ে তাকালো, তর্জনী তুলে বলল, আর একটা কথা পরিষ্কার করে বলি রাশেদ ভাই, এখানে কেউ আমার ঘাড়ে বসে দায়িত্বের হিসাব নেবে না। ছাত্র সংসদকে আমি ব্যবহার করি না, চালাই। আর রাজনীতিতে যারা সিদ্ধান্ত নিতে ভয় পায় তারা সময় নষ্ট করে সভায়, আমি নষ্ট করি না। কাছে আমার টেবিলে, অনুমতি নয়। এটা যদি কারো পছন্দ না হয়, সমস্যা আমার না। ঘরের চাপা নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত কয়েকজন গায়ে না মাখলেও রাশেদের গায়ে লাগলো খুব। ভেতরে চেপে রাখা রাগ ঠিকরে বেরোতে চাইল, তবে বাক্যে সরাসরি না খেপে কৌশলে বলল, তোমার আড়ালে তো অনেক কথা হচ্ছে জিদান। কেউ কেউ বলছে তুমি তো ছাত্র সংসদে মায়ের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছো, যে কোনো মুহূর্তে হেডিং হতে পারো। জেলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিদান মায়ের নির্বাচনী প্রচারণায় সক্রিয়। ছাত্র রাজনীতি কি এমপি প্রার্থীর হাতিয়ার? তির্যক হেসে বলছে রাশেদ। সেই হাসি দেখে জিদানের কপালের রগ ফুলে উঠল। ও দাঁত চেপে বলল, ছাত্র সংসদকে প্রচারণায় ব্যবহার করছি, এমন একটা প্রুফ দেখাতে পারলে সেদিনই এই পদ থেকে ইস্তফা দেব, লাউড অ্যান্ড ক্লিয়ার। রাশেদ ঠোঁটের কোণে কুটিল হাসি টেনে নিল। জিদানের কানের পাশে মুখ টেনে গলার স্বর নিচু করে ফিসফিসিয়ে বলল, পুরুপ পুরুপ তো রাজনীতিতে কাগজে লেখা থাকে না জিদান। মানুষ কথা বলে, মাঠে নামলে লোকজন বলে মায়ের ছায় ছেলে রাজা হয়েছে। তুমি এই পদে এসেছো ওনারই জন্য। তারপর এখন আবার কেউ কেউ তো এটাও বলছে তুমি ছাত্র সংসদের মাধ্যমে মায়ের আখের গোছাতে ব্যস্ত। তুমি ছাড়া জুবাইদা খন্দকার এত দূর আসতেই পারতেন না, নমিনেশনও পাওয়া দায় ছিল। ছাত্র সংসদটা নাকি এখন ওনার ব্যাকআপ টিম। জিদানের মুখাবয়বের আদল বদলে থমথমে হয়ে গেছে। মাথায় আগুন জ্বলছে দপদপ করে। সে আগুনে ঘি ঢাললো রাশেদের আরো কটা কথা। জিদানকে চুপ দেখে মজা নিতে বলল রাশেদ, জুবাইদা খন্দকার নাকি নারী কল্যাণ সমিতির মহিলাদের থেকে টাকা নিয়ে ভোট কিনছেন। খবর সত্য নাকি জিদান? অবশ্য রাজনীতিতে এসব কিন্তু ডাল ভাত। কথাটা শেষ হওয়ার আগেই মৃদু একটা শব্দ হলো। জিদানের হাত থেকে কলমটা টেবিলে ছিটকে পড়ল। ঘরের বাতাস এক মুহূর্তেই ভারী হয়ে গেল। জিদানের চোখ দুটো রাগে লাল টকটক করছে। চোয়াল শক্ত করে এক ঝটকায় রাশেদের শার্টের কলার চেপে ধরল। গর্জে উঠে বলল, মুখ সামলে কথা বল, আমার আম্মাকে টেনে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? উপস্থিত সবাই ভড়কে গেল। রাশেদ একটু নড়তে চাইল, কিন্তু জিদান আরো শক্ত করে কলার চেপে ধরল। নাক বরাবর ঘুষি দিয়ে গলার স্বর
উঁচিয়ে বলল, আমার আম্মা রাজনীতি শুরু করেছে যখন তুই পোস্টার লাগাতে শিখিস নাই। উনি কারো ছায়া আসেননি, কারো দয়াও না। উনি ওনার যোগ্যতা এত দূর এসছেন। ঘরের ভেতর কেউ নড়ছে না, কেউ থামাচ্ছেও না। সবাই বোঝে এই মুহূর্তে ঢুকলে বিপদ। জিদান রাশেদের কলার এক হাতেই আরো শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, শোন, আজ এই মুহূর্তে আমি ইফরাত জিদান জেলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিতে রাজি আছে। কিন্তু কণ্ঠ আরো ধারালো হয়ে উঠল। তবু আমার মায়ের নির্বাচনের প্রচারণা থেকে আমি এক চুলও সরব না। কেউ আটকাতে পারবে না, না তুই না তোর গসিপ রাজনীতি। রাশেদের নাক থেকে রক্ত ঝরছে। ওর চোখে ক্ষণিকের জন্য ভয় ঝিলিক দিল, তবু অহংকার ছাড়ল না। ব্যথায় কপাল কুঁচকেই ফিসফিস করে বলল, দেখি কতদূর যাস। জিদান কলার ছেড়ে দিল ধাক্কা দিয়ে। রাশেদ নিজেকে সামলাতে না পেরে হুড়মুড় করে টেবিলের উপর পড়ল। জিদান 2 আঙ্গুলে চুটকি বাজিয়ে তর্জনী তুলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলল, আমি দূরে যাই না, আমি সামনে দিয়ে হাঁটি। আর রাজনীতিতে গসিপে কেউ টেকে না, টিকে থাকি কাজ আর মেরুদণ্ড। এই অফিসে সেটা আমার আছে, তোর থাকলে দেখাস। বলেই চেয়ারটায় লাথি মেরে কক্ষ থেকে বেরিয়ে গেল। জিদান যাওয়ার পর একজন রাশেদকে উদ্দেশ্য করে বলল, ওকে খেপানোর দরকার কি ছিল? জানেনই তো ওর মাথা গরম, শুধু শুধু ঝামেলা বাড়ালেন। টিস্যু দিয়ে নাকের কাছ থেকে ঝরে পড়া রক্ত মুছতে মুছতে হিংস্র ক্ষিপ্রতা চোখ মুখে বলল রাশেদ। শালাকে দেখে নেব। ভয়ে ভয়ে একজন মৃদু স্বরে বলল, ওর যা রাগ, ওর তো কোনো ভয়ডর নেই ভাই, ওর সাথে পারবেন? রাশেদ চোখ মুখে কুটিল হাসি ফুটিয়ে বলল, আমি অত কাঁচা খেলোয়াড় নই। ওকে আজকের জন্য শাস্তি তো পেতেই হবে। ওর কি কি দুর্বলতা আছে সব কোচ এনে দিবি আমাকে। মন মেজাজ তিরিক্ষি হয়ে আছে জিদানের। দিবার সাথে দেখা করতে যাওয়ার প্রবল ইচ্ছেকে আজ বাধ্য হয়ে মাটি চাপা দিল। এমনিতেই মেজাজ খারাপ, দিবার সাথে কথা বলতে গিয়ে ওর সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বউটা তো আর এমন নয় যে দেখা হলেই মিষ্টি হেসে সুকোমল গলায় কথা বলবে, বরং তাড়া তাড়া কথা বলে মেজাজ বিগড়ে দিতে ওস্তাদ সে। পার্টি অফিসে নিজের কক্ষে এসে ফ্যান ছেড়ে শার্টের উপরের বোতাম খুলে রিভলভিং চেয়ারে গা এলিয়ে দিবার কথা ভাবছিল। এমন সময় জুবাইদার ফোন কল আসে। কল তুলে সালাম দিতে ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর এলো, জেলা ছাত্র সংসদ অফিসে আজ ঝামেলা করেছ? তুমি পদ থেকে ইস্তফা দিচ্ছ? হ্যাঁ আম্মা, আমি মৌখিকভাবে বলে এসেছি, এখন লিখিতভাবে। কথার মাঝেই জুবাইদা বলেন, সাময়িক ইস্তফা লিখে দাও, পার্মানেন্ট দিও না। কিন্তু আম্মা। কোনো কিন্তু নয়, যা বলছি তাই করো। আর মাথা ঠান্ডা রাখবে, কারোর সাথে ঝামেলা করা মানে স্বেচ্ছায় শত্রু বাড়ানো। সরাসরি কিচ্ছু করবে না, যা করবি ভেবে চিনতে। রাজনৈতিক ঝামেলা আর মায়ের হয়ে নির্বাচনী প্রচারণা সব মিলিয়ে জিদানের দিনগুলো ভীষণ ব্যস্ত কেটে যাচ্ছে। কখন যে একটা সপ্তাহ চোখের পলকে পেরিয়ে গেছে টেরই পাইনি আমি। তবে ব্যস্ততার মাঝেও একটা ব্যাপারে সে একদম ছাড় দেয় না, দিবা। ভার্সিটিতে থাকাকালীন জিদানের 2 চেলা প্রায় সিসিটিভির মতোই দিবার ওপর নজর রাখে। দিবা কোথায় গেল, কার সঙ্গে আছে, কি করছে, সব আপডেট নিয়ম করে জিদানের কাছে পৌঁছে যায়। আজ আকাশটা মেঘলা, মেঘের আড়ালে সূর্যমামা যেন লুকোচুরি খেলছে। একটা কাজে ফিল্ডে ছিল জিদান। হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই ভ্রু কুঁচকে গেল। 3:55। অদ্ভুত ব্যাপার, আজ এখনো দিবার কোনো আপডেট আসেনি। তাহলে কি দিবা আজ ভার্সিটিতে আসেনি, নাকি কোনো সমস্যা হয়েছে? চিন্তাটা মাথায় আসতেই সঙ্গে সঙ্গে ফোন বের করে রাফিকে কল দিল। উপাস থেকে রাফি লম্বা করে সালাম দিয়ে বলল, ভাই মাফ করবেন, আজ একটু সমস্যায় পড়েছিলাম। জিদান সরাসরি প্রশ্ন ছুড়ল, দিব আজ ভার্সিটিতে আসেনি? আইসে ভাই, ভাবি আইসে তো, মাত্রই ক্যান্টিনের দিকে যেতে দেখলাম। একলা নাকি কোনো ফ্রেন্ড ছিল সাথে? একাই দেখেছি ভাই, ভাবির বান্ধবীকে একটু আগে চলে যেতে দেখলাম। কে ডিস্টার্ব করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। কথা শেষ হবার আগেই রাফি তাড়াতাড়ি বলে উঠল, এই আর বলতে হবে না ভাই, ভাবিকে কেউ বিরক্ত করলে আপনার কিছু করতে হবে না, আমরাই দেখব। কল কেটে যায়। ভার্সিটি এখান থেকে খুব বেশি দূরে নয়। জিদান মনে মনে ভাবলো আজ যেহেতু ফ্রি আছে আর সুযোগও মিলেছে, দেখা করলে মন্দ হয় না। ভাবনা চরকার সুতো কাটে হঠাৎ আসা ফোন কলের ভাইব্রেট শব্দে। স্ক্রিনে সাদিফের নাম দেখে জিদানের ভ্রু দুটো আরো গুটিয়ে গেল। কল রিসিভ করে বলল তাড়াহুড়ো গলায়, হ্যাঁ ভাইয়া বলো। একটা হেল্প লাগবে। হেল্প? সাদিফ সচরাচর ফোন করে না, যা কথা হয় বাড়িতে সামনাসামনি পড়লে। তাই জিদানের
অবাকই হলো, জিদানের কপালে একের পর এক ভাঁজ পড়ল। প্রশ্ন করে উত্তর আসার আগেই ও আবার বলল, বলো ভাইয়া, কি করতে হবে? একটা বেকারির মালিকের সঙ্গে দেখা করবি। তারপর? সাদীপ চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলে উঠল, বেকারিটা বাইরে থেকে ঝকঝকে, ভেতরে কিন্তু হিসাব নিকাশ ভয়ানক। ডিলারদের বিল ঠিকমতো দেয় না, বিশেষ করে একজন মেয়ে আছে কেক সাপ্লাই দেয়। ওর অসহায়তাই ওরা সবচেয়ে বেশি কাজে লাগায়। কেক নেয়, ডেলিভারি নেয়, তারপর টাল বাহানো শুরু। কখনো বলে ক্যাশ নেই, কখনো বলে হিসাব মেলেনি। দিনের পর দিন ঘোরায়, শেষমেশ টাকা না দিয়েই পার পেয়ে যেতে চায়। এখন বল কি করতে হবে, বুঝতে পেরেছিস? বেকারি নামটা শুধু বলো। সাদীপ নামটা বলল। জিদান আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু ছোট্ট করে বলল, ঠিক আছে, মনে থাকে যেন। নিশ্চিন্তে থাকো, কোনো মেয়ের ঘাম ঝরানো টাকার ওপর কারচুপি এই শহরে চলবে না। আমি গেলে বিল ঠিকই ক্লিয়ার হবে, নাহলে বেকারি বোর্ডটাও ঝুলবে, ভেতরে ব্যবসা চলবে না। ওপাশ থেকে হালকা নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল। সাদীপ বলল, মেয়েটা কিন্তু খুব সিম্পল, ঝামেলা চায় না। জিদানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। এতক্ষণে নিশ্চিত হয়ও তার কাঠখোট্টা ভাই কোনো মেয়ের জন্য এভাবে বলতে পারে ও ভাবতে পারেনি। এতক্ষণে বুঝল, ভালোবাসার মানুষের জন্য সবই সম্ভব। জিদান আশ্বস্ত করতে বলল, চিন্তা করো না ভাইয়া। পরপর কণ্ঠস্বর খাদে নামিয়ে শুধিয়ে বলল, একটা কথা বলি ভাইয়া। নো ফর্মালিটিজ, বলে ফেল। গত মাসে দিবার সবচেয়ে বেশি ক্লাস বাদ পড়েছে, তবে তার পেছনে কারণও ছিল। নভেম্বরের প্রথম দিন ভার্সিটিতে এসেই শোনে 14 তারিখ থেকেই ফাইনাল পরীক্ষা শুরু। স্বাভাবিকভাবেই ক্লাসে অনুপস্থিত থাকার কারণে নোট সংগ্রহ নিয়ে ওকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে। কিন্তু চাইলেই তো আর সবাই নোট দিতে রাজি হয় না, কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যায়। তবে সাবিহা নিজের কাছে থাকা নোটগুলো দিবাকে দিয়েছে, অথচ বাস্তবে সাবিহাই বেশি নির্ভরশীল দিবার উপর। দিবা সবসময় পরিপাটি করে গুছিয়ে নোট রাখে, সাবিহা প্রায়ই ওর থেকেই নিয়ে পড়ে। তবু এবার যা ছিল সবটাই নিঃসংকোচে দিয়েছে সাবিহা। 3:45 ক্লাস শেষ হয়। সাবিহা আবার মাঝে মাঝেই বাড়ি থেকে ভার্সিটিতে আসা যাওয়া করে। বাড়িতে মা অসুস্থ থাকা ইদানিং এমনটাই হচ্ছে। দিবার অবশ্য লাইব্রেরিতে একটু কাজ ছিল, একটা বই দরকার। সাবিহার দেরি হয়ে যাবে ভেবে দিবাই ওকে পাঠিয়ে দেয়। দুপুরে খাওয়া হয়নি দিবার, ক্ষুধায় পেটটা কুকড়ে আছে। তবু মাথার ভেতর শুধু পরীক্ষার হিসেব, সময় কম, চাপ বেশি। তার উপর আরেকটা চিন্তা, যেটা সে জোর করেই ভুলে থাকার চেষ্টা করছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত লাইব্রেরিতে ঢোকার আগে তাই ক্যান্টিনে ঢোকে, ভাবলো হালকা কিছু খেয়ে নিবে। কখন অর্ডার দিয়েছে অনেকটা দেরি করেই ওয়েটার এসে মুগলাইয়ের প্লেট নামিয়ে রেখে সসের বোল এগিয়ে দিতে দিতে বলল, ম্যাম, চা একটু দেরি হবে, আজ স্টাফ কম। ঠিক আছে। ছোট করে বলে খেতে শুরু করলো। তন্মধ্যে কাঁটা চামচ তুলে মুখের কাছে আনতেই ঠিক সামনাসামনি চেয়ারে কেউ বসে পড়ল। দিবা চোখ তুলতেই দুই হাতে হুডিটা মাথা থেকে ছুঁড়ে ফেলে হাসি মুখে বলল, জিদান। হায়। দিবার মুখের রং বদলে গেল লহমায়, তবে চোখ আটকালো জিদানের কপালের সাদা ব্যান্ডেজে। মাথা পেঁচিয়ে সাদা ব্যান্ডেজ বাঁধা। জিদান 2 আঙ্গুল দিয়ে হালকা চুটকি বাজিয়ে বলল, হ্যালো ম্যাম, কি খবর? দিবা চোখ সরিয়ে নিল, একটু সময় নিয়ে নিজেকে সামলে বলল, কি চাই? যেটা জিত ছিল সেটা তো জোর করে হাসিল করেছেন। আপনার জিত ছিল বিয়ে করা, সেটা যেভাবেই হোক হয়েছে। আমার মনে হয় জিত যেহেতু ফুলফিল হয়েছে, এখন অযথা আমাকে বিরক্ত না করে ডিভোর্স দিয়ে দিলেই বেটার হয়। থুতনিতে হাত রাখলো জিদান, বলল, সমস্যা নেই, যা বলছে সেটাই হবে। তবে ডিভোর্স দেওয়ার একটা উপযুক্ত কারণ লাগবে না, কারণ ছাড়া আমি জিদান ডিভোর্স দিতে পারবো না। চলো 3 মাস সংসার করি, তারপর দুজনের ভুল ত্রুটি ধরি। 3 মাসে যদি তোমার ভুল চুক ধরে মনে হয় না এইখানে সংসার করা যাচ্ছে না, তাহলে এই প্রমিস আমি নিজ থেকে ডিভোর্স দেব। এক পল থেমে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো জিদান, কি হলো, রাজি আছে তো? এমন হলে চলো আজ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে। দিবার চোখ ছোট হয়ে এলো। ধীরে ধীরে সবটা বুঝতে ও চাপা রাগ নিয়ে বলল, অসম্ভব, এটা আপনার রাজনৈতিক চাল। 3 মাস পরে যদি বলেন কোনো ভুল পাননি, ছাড়বেন না, তখন কি হবে? আর এমনও তো হতে পারে সে 3 মাসে আমার প্রতি তোমার প্রবল ভালোবাসা তৈরি হলো। তুমি নিজ থেকেই বললে, জিদান আমি আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। অসম্ভব। কেন অসম্ভব?
কারণ আপনার সাথে কোনোদিনও আমার বনিবনা মিলবে না। চলো একবার ট্রাই করে দেখি না। ইম্পসিবল। এর মধ্যে ওয়েটার এসে 2 কাপ চা দিয়ে যায়। দিবারটা ওর সামনে জিদানের কাপে গিয়ে বলল, স্যার আর কিছু লাগবে? নো থ্যাঙ্কস। ওয়েটার যেতেই জিদান আফসোসের সুরে বলল, কেমন বউ তুমি বলো তো দীপা? এই যে বডির মাথায় ব্যান্ডেজ বাঁধা, তবুও দেখো একটিবার বিচলিত হয়ে জিজ্ঞেস করলে না কি হয়েছে। দিবা চোখ তুলে জিদানকে পরখ করলো। নেভি ব্লু হুডি গায়ে, নভেম্বর মাসের 9 তারিখ আজ সকালে। রাতে হালকা কুয়াশা পড়ে, তবে দিনে তো এতটাও শীত নেই। আজকে একটু মেঘলা মেঘলা, তবে হুডি পরার মতো আবহাওয়া নয়। মাথায় ব্যান্ডেজ দেখে দিবা ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়েছে ঠিকই, কিন্তু প্রকাশ করেনি। উপরে সবসময়ের মতোই কঠোর চিত্তটা ধরে রেখেছে। দিবাকে ওর দিকে তাকিয়ে কিছু ভাবতে দেখে জিদান চট করে বলে উঠল, তোমার মনের চাবিটা একটু দেবে দেবা? দিবা বুঝলো না। জিদান ভ্রু বাঁকিয়ে ঠোঁটে চাপা হাসি লুকিয়ে বলল, তোমার মনের চাবি পেলে আমি একবার সেখান থেকে ঘুরে আসতাম, দেখতাম তোমার মনে আসলে কি আছে, সেখানে আমি আছি কি নেই, কারণ তোমার অবস্থা বোঝা তাই। দিবা রাগত চেহারা বানালো, উঠে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে শুরু করে। তাই দেখে জিদান বলল, চাটা কিন্তু তোমার অর্ডার করা, আমার মনে হয় খাবার নষ্ট করা তোমার পছন্দ নয়। প্লিজ চাটা খেয়ে ওঠো, আর চা খেতে খেতে আমাকে একটু হেল্প করো দিবা। দিবা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলো। জিদান নিজের কাপে ঠোঁট ছুঁয়ে গলা ভিজিয়ে নিয়ে বলল, আচ্ছা দিবা, একটা মেয়েকে ফোর্স করা ছাড়া কিভাবে তাকে হ্যান্ডেল করে বিয়ে করা যায়? মেয়েটির বিষয়টা কিছুটা তোমার মতোই, আবার কিছুটা আলাদা। মেয়েটি উইক আছে, তবুও কে কি বলবে, তারপর সমাজ হেন তেন বিষয় ভেবে আপসেট হয়ে বিয়েতে রাজি হচ্ছে না। এবারে জোরে জোরে বিষয়ে খন্দকের বাড়িতে আনতে চাইছে না। সবাইকে মানিয়ে কিভাবে কি করা যায় একটু বুদ্ধি দাও। তুমি তো একটা মেয়ে, অন্য একটা মেয়েকে কিভাবে মানানো যাবে এ বিষয়ে ভালো বুঝবে তুমি। এবারে জোরাজুরি না, সবাইকে মানিয়ে। তার মানে এই লোক আবার বিয়ে করতে চাইছে। এটা ভাবতেই অজান্তেই দিবার রাগ হতে লাগলো। ও ফুঁসে উঠে বলল, আপনি আমাকে কেন এসব বলছেন? বিয়ে করবেন, করুন গিয়ে, আমার মাথা ব্যথা নেই। বরং আমি বেঁচে যাই। জোর করে করবেন কি সবাইকে মানিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ, নাকি লাভ ম্যারেজ করবেন? হ্যাঁ, করুন। জিদানের ঠোঁটের কোণে হাসির ঝিলিক ফুটলো। বলল, আর ইউ জেলাস দিবা? দিবা দৃষ্টি নামিয়ে নিজেকে স্বাভাবিক দেখাতে চায় চুমুক দিল। বলল, জেলাস? আশ্চর্য, আমি কেন জেলাস হব? ও হওনি? না, তাহলে এখন ঝটপট উক্ত বিষয় আইডিয়া দিয়ে আমাকে হেল্প করো। পারবো না। আমি তো ভেবেছিলাম তুমি অন্তত একটি বিষয় আমাকে হেল্প করবে দিবা। আপনার কেন মনে হলো আমি আপনাকে হেল্প করব? তাহলে সত্যি বিয়ের বিষয়টা হেল্প করছে না? না। অর্ধেক খাওয়া চায়ের কাপটা ঠেলে দিবার সামনে দিল জিদান। তারপর আচমকা দিবার সামনে থেকে ওর কাপটা নিতে নিতে বলল, তোমাকে স্পেশাল চা দেওয়া হয়েছে, আমার চাটা বড্ড পাঞ্চে হয়েছে। দিবা কপালে বিরক্তির ছাপ নিয়ে বলল, অর্ধেক খেয়ে এখন আপনার এমন মনে হচ্ছে। বিশেষ না হলে খেয়েই দেখো সত্যি বলছে কিনা মিথ্যে বলছে। বলেই দিবার কাপ থেকে চুমুক দিল জিদান। চোখ বুজে নাটকীয় ভঙ্গিতে বলল ফের, চিনি পারফেক্ট, এক্সেলেন্ট। দিবা রাগে কাপটা থেকে এক ঢোক খেলো। বলল চোয়াল শক্ত করে, ঠিকই তো আছে, শুধু শুধু বাড়াবাড়ি করছেন। ও তুমি বুঝবে না দিবা ডার্লিং। এই কথায় দিবার সব বোঝা হয়ে যায়। আর তখনই ওর ভীষণ ইচ্ছে হচ্ছিল এই ফাজিলটার গায়ে পুরো কাপ চা ঢেলে দিতে। পায়ের উপর পা তুলে আরামে বসলো জিদান। সেই তুলে রাখা পাটা আবার অদ্ভুত ছন্দে দোলাতে দোলাতে চায়ের কাপে চুমুক দিচ্ছে। সামনে বসে থাকা দিবার মুখ থমথমে, শক্ত অনড় দৃষ্টিতে জিদানের দিকে তাকিয়ে আছে ও। দিবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে জিদান তর্জনী আঙ্গুলে নাক ঘষে মুচকি হাসল। হালকা ঠাট্টা সুরে বলল, এইভাবে চোখ দিয়ে আমাকে গিলে না খেয়ে চাইলে চাটা খেতেও পারো, ঠান্ডা হয়ে যাচ্ছে। দিবা এক হাতে চায়ের কাপটা শক্ত করে চেপে ধরল। চোয়ালটা সামান্য ঝুলিয়ে ঠান্ডা গলায় বলল, এই মুহূর্তে ইচ্ছে করছে কাপের বাকি চাটুকু আপনার মাথার উপর ঢেলে দিতে। জিদানের হাসিটা আরো চওড়া হলো। একটু বিচলিত না হয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, সাধিকার তোমাকে বলি, তোর মনটা ইস্পাতের তৈরি। আমার নানু অপর থেকে শুনেছে স্বামী স্ত্রী যদি একে অপরের পানীয় পাত্রে মুখ লাগিয়ে খায় তাহলে নাকি মহব্বত বাড়ে। কিন্তু তোমার ক্ষেত্রে দেখি উল্টো, মহব্বত তো বাড়ছেই না, বরং তোমার রাগের মাথায় দ্বিগুণ হচ্ছে। দিবা বিরক্তিতে অস্ফুটে চ শব্দ উচ্চারণ করল। পরপর ভ্রু কুচকে শুধালো, স্বামী স্ত্রী? এক পল থেমেও চোখ তুলে সরাসরি জিদানের দিকে তাকালো। কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, স্বামী স্ত্রী এই শব্দ দুটো
আমাদের ক্ষেত্রে উচ্চারণ করাটাই হাস্যকর, কারণ জোর করে চাপিয়ে দেওয়া একটা বিয়েকে আমি এখনও বিয়ে বলে মানিনি।